বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক সিইসি KM নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 22 জন বিগত 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। তারপর রোববার KM নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে সাবেক সিইসি নুরুল হুদাকে CMM আদালতে আনা হয়। তার বিরুদ্ধে 11টি অভিযোগ এনে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। পরে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় পাবলিক প্রসিকিউটর বলেন, রাতে ভোট কারচুপি করে সাবেক আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার পেছনে অন্যতম কুশীলব ছিলেন সাবেক এই সিইসি। তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন নুরুল হুদা। যে নির্বাচনী রেজাল্ট বোর্ড দেখানো হয়, সেখানেও সে নির্লজ্জভাবে তার লোকের মাধ্যমে সে বিভিন্ন এলাকায় সে দেখিয়েছে যে কিভাবে ভোট চুরি করে সবাই তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেফতারের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বিএনপি মবের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার গণফোরাম ও NDM এর সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মবের সাথে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের ডেট, নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ, বাছাই করার তারিখ, নির্বাচনের দিনক্ষণ সবগুলো একটা শিডিউল দেওয়া হয়। সুতরাং সেটা নির্বাচনের এত আগে কোনো সময় দেওয়া হয় না, একটা নির্বাচনের কাছাকাছি সময়ে দেওয়া হয়। আমরা সবাই এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাচ্ছে ঐক্যবদ্ধভাবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, কেউ যদি সরকারের ভেতরে ঢুকে নির্বাচনকে বানচালের চেষ্টা করে তার রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে 3 নির্বাচনের রাতের ভোটে জড়িত সব সহযোগী কর্মকর্তাকে আগামী নির্বাচনের কাজে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছেন তিনি। বলেন, সাবেক সিইসিকে গ্রেফতারই প্রমাণ করে কেউ আর জোর করে ক্ষমতা দখল করতে পারবে না। এছাড়া এনসিপির শাপলা প্রতীক চাওয়ার প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, ইসি এমন কোনো বিতর্কিত সিদ্ধান্ত নেবে না যাতে নির্বাচনও বিতর্কিত হয়। এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, জাতীয় প্রতীক শাপলা কোনো ব্যক্তি বা দলের হতে পারে না। নুরুল হুদা কথা শোনায় জনগণের পক্ষ অবলম্বন না করে একদলীয় ওই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে মধ্যরাতে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনও জাতিকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছিল। আপনারা কি চেয়েছেন আপনাদের মার্কা আমার জানার বিষয়, কিন্তু পত্রিকায় দেখেছি দয়া করে সরকার, নির্বাচন কমিশন এমন কিছু করবেন না যেটা বিতর্কিত হয়ে পড়ে, তাহলে বিতর্কই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিংহের বৈঠক হয়। পরে নায়েবে আমির বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্যান্য দেশকে সাথে নিয়ে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন হাইকমিশনার। নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য আর্থিক অজুহাত দেখায় ইসি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইউএনডিপির মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য কানাডার হাইকমিশনকে বলেছে জামাত। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয়, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উইল বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি যে আমরা ওটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেটিভ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, দুনিয়াকে আবিষ্কার করার চেয়ে বড় নিজেকে আবিষ্কার করা। তিনি বলেন, গদবাঁধা ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচিত হবার সুযোগ নেই, তবে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ করে দেয় স্কাউটিং। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী কাব কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জীবনের ভবিষ্যৎ রচনা হবে এই তরুণ বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। এই সময়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু আক্ষেপ নয়, নিজের জীবনের বন্ধ দরজা খুলে দিতে হবে, পাশাপাশি অন্যের জীবনের দরজা খুলে দেওয়ার দায়িত্ব স্কাউট সদস্যদের। স্কাউটসের অভিজ্ঞতা নিয়ে তরুণদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। এ সময় শাপলা কাব অ্যাওয়ার্ড এবং জুলাই অভ্যুত্থানে ৮ জন শহীদ স্কাউট পরিবারকে সম্মাননা বিতরণ করেন প্রধান উপদেষ্টা। এটা শৈশবে বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ, আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না, দরজা খুলতে হবে। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো, এটা মস্ত বড় সুযোগ। এই বয়সে দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তারের পর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার রাতে ডিবি ঢাকার নারায়ণগঞ্জ থেকে আটক করেন তাকে। সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা সহ একাধিক অভিযোগ রয়েছে। পরে তাকে আদালতে তোলা হলে রাজধানীর শেরেবাংলা থানার এক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবি যৌক্তিক। মেডিকেল কলেজের হলগুলো বসবাসের অনুপযুক্ত বলে জানিয়েছেন শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের সহকারী প্রভোস্ট ডাক্তার শহীদুল ইসলাম আকন। অন্যদিকে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় এখনই ক্লাসে ফিরছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, নতুন ব্যাচকে আবাসন দেবার মতো অবস্থা নেই, তবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চায় সবাই। স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, রাতারাতি সম্ভব নয়, তবে যা দ্রুত করা সম্ভব তা দ্রুত করা হবে। যে বিষয়ে সময় লাগবে তা ধীরে ধীরে করা হবে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান বলেন, ছাত্রাবাসের জন্য নতুন ভবন এবং বিকল্প আবাসনের সকল প্রস্তাব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় এখনই শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে না বলে জানান তিনি। যে আমাদের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যেন আমাদের পূরণ হয় এবং আমরা যেন আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারি। আপনাদের মাধ্যমে আমাদেরও আবেদন যে আমরা ছাত্রদের এই দাবির সাথে আসি, সবাই আমরা আসি, অচিরেই ঢাকা মেডিকেল কলেজ যেন তার ক্লাস শুরু করতে পারে। বিকল্প আবাসন এবং এই রোডম্যাপ সম্বন্ধে, এই নতুন ভবনের সম্বন্ধে ক্লিয়ার রোডম্যাপ আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাব এবং আমাদের আন্দোলন শেষ হবে। কিন্তু এখন যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং আজকেও একটি দুর্ঘটনা ঘটেছে, সো এমত অবস্থায় আমরা আন্দোলন থামাচ্ছি না। এবং দেশে করোনায় নতুন করে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 2 জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ জন। এছাড়া একদিনে ডেঙ্গু আক্রান্ত ৩৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে মারা যাওয়া ২ জনই নারী, আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০৬ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন, যাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৭ জন নারী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছেন দিল্লির বাংলাদেশ হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। সোমবার রাজ্য মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে মমতার সাথে বাংলাদেশের কোনো হাই কমিশনারের ৯ বছরের প্রথম সাক্ষাৎ এটি। জানা যায়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তারা। এটি সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানান কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কর্মকর্তারা। যদিও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য, সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনার সাথে সম্পর্ক রয়েছে এই সাক্ষাতের। ইরানের হামলার শঙ্কায় হরমুজ প্রণালী থেকে সরে গেছে ৩টি রাসায়নিক ও জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার। ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এই তথ্য। আল জাজিরার প্রতিবেদন বলছে, মার্শাল দ্বীপের পতাকাবাহী ট্যাঙ্কার ম্যারি সি ও পানামার পতাকাবাহী রেড রুবি সংযুক্ত আরব আমিরাত উপকূলে নোঙর করেছে। অন্যদিকে যুক্তরাজ্যের পতাকাবাহী আরেকটি ট্যাঙ্কার নোঙর করেছে ওমান উপকূলে। পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইতোমধ্যে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে নীতিগত সমর্থন দিয়েছে ইরানের পার্লামেন্ট। যদিও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে কমেছে ইরানিয়ান মুদ্রার চাহিদা। এমনকি তুরস্ক সীমান্তে ইরানি মুদ্রা বিনিময়ে অনীহা দেখাচ্ছেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক থাকাকালীন যেখানে এক লিরার বিনিময় মূল্য ছিল ২০০০ ইরানিয়ান রিয়াল, দর বেড়ে তা হয়েছে ২৫০০ রিয়াল। একই সঙ্গে তুরস্ক সীমান্তে বেড়েছে মোবাইল সিমের বেচা বিক্রি। ইরানের অভ্যন্তরে নেটওয়ার্ক না থাকায় সীমান্তবর্তী এলাকাগুলোতে এসে নতুন সিম কিনে স্বজনের সঙ্গে যোগাযোগ করেন অনেকে। গত ১৩ জুন দেশটিতে ইসরায়েলি হামলার পর থেকেই সীমান্ত দিয়ে তুরস্ক যাচ্ছেন অনেক ইরানি। এবার খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। প্রায় ২ বছর পর আবার জাতীয় দলে মোহাম্মদ নাইম শেখ। অফ ফর্মের কারণে বাদ পড়লেও সম্প্রতি বিপিএল আর ডিপিএলে পারফরমেন্সের পুরস্কার পেলেন তিনি। ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আছেন ২ উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও লিটন দাস। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।